আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে অটোমান তুর্কি সুলতান কি বা কতদূর পর্যন্ত তার বিস্তৃতি বা সেখানকার যে অধিপতি বা সেখানকার যে সম্রাটের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা আলোচনা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম মুঘল যে মুঘল সম্রাট কারা ছিলেন, তারা কেমন প্রকৃতির ছিলেন, তাদের শ্রেষ্ঠ সম্রাট কি ছিল, কতদূর পর্যন্ত কি বিস্তৃত মুঘল বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমাদের যে তুর্কি সুলতান, অটোমান যে তুর্কি সুলতান এবং যে মুঘল সম্রাট বা মুঘল যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের কোথায় কোথায় সাদৃশ্য রয়েছে এবং কোথায় কোথায় বৈসাদৃশ্য রয়েছে। প্রথম যে টপিকটা আমি করাবো সেটা হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সঙ্গে অটোমান যে তুর্কি সুলতান, সেই অটোমান তুর্কি সুলতানের কিরা সাদৃশ্য রয়েছে এবং কি বৈসাদৃশ্য রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাদৃশ্যের প্রথম যেটা সেটা হচ্ছে সামরিক বিষয়। তাহলে দেখা যাচ্ছে কোনো একটা সাম্রাজ্য বা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটা দেশ যখন পরিচালিত হয় তখন সেই দেশের একটা নির্দিষ্ট সামরিক শক্তি থাকে বা একটা নির্দিষ্ট সামরিক যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী থাকে। ঠিক একরকম ভাবে মুঘল সাম্রাজ্যে যে সাম্রাজ্য ছিল সেখানে তোমার রাজা ছিল হচ্ছে একচ্ছত্র আধিপত্য, অর্থাৎ রাজা শেষ কথা বলবে, অর্থাৎ রাজার নিচে মন্ত্রী, তার নিচে অন্যান্য মন্ত্রীগুলি থাকে। ঠিক একরকম ভাবে অটোমান তুর্কি সুলতানেও বা অটোমান যে তুর্কি সাম্রাজ্য সেখানেও সুলতান শেষ কথা বলেছিল, অর্থাৎ সুলতানের পরবর্তী সময়কালে বিভিন্ন ধরনের স্টেপ থাকবে কিন্তু তুর্কি সুলতানই শেষ কথা বলবে। দুই নম্বর হচ্ছে ধর্মীয় শাসিত শাসক, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের দেশ ভারতবর্ষে যে মুঘল সাম্রাজ্য বা মুঘল সম্রাটরা ছিল সেই মুঘল সম্রাটরা ছিল হচ্ছে সুন্নি সম্প্রদায়ভুক্ত। ঠিক একরকম ভাবে যে অটোমান যে তুর্কি সুলতান তারাও ছিল কি যে তোমার যে সুন্নি যে সম্প্রদায়, মানে মুসলিম যে শিয়া এবং সুন্নি, সেই সুন্নি সম্প্রদায়ভুক্ত। তিন নম্বর কি শিল্পকলা। মুঘল সম্রাটরা ছিল শিল্পকলার অনুরাগী, অর্থাৎ তারা যে স্থাপত্য ভাস্কর্য, যে শিল্প স্থাপত্য ভাস্কর্য, সেখানে আমরা অনেক বুলন্দ দরওয়াজা, ক্যান্টানটোর, তোমার হচ্ছে যে আগ্রা, বিভিন্ন ধরনের যে দেওয়ানি খাস, বিভিন্ন ধরনের যে স্থাপত্য ভাস্কর্য সেগুলি তারা তৈরি করেছিল। ঠিক একরকম ভাবে অনুরূপ ভাবে তুর্কি সুলতানরা সুলতানীয় মসজিদ, বিভিন্ন ধরনের মসজিদ বা স্থাপত্য ভাস্কর্যের মাধ্যমে তাদের যে শিল্পকলা বা তাদের যে ভাস্কর্য বা তাদের যে শিল্পকলার তার অনুরাগী ছিল সেই বিষয়টি বারবারে তারা পুরস্কৃত করেছে। 4 নম্বর কি সাহিত্য। আমরা মুঘল সম্রাটদের সাহিত্য অনুরাগী হিসাবে বিবেচিত করতে পারি, কেননা যে মুঘল সাম্রাজ্যের সময়কালে বিভিন্ন ধরনের গ্রন্থ, যেমন হচ্ছে বাবরনামা, আকবরনামা, আইন আকবরী, বাদশাহনামা, বিভিন্ন গ্রন্থ তোমার সাহিত্য গ্রন্থ সেগুলি লিখিত বা রচিত হয়েছিল। ঠিক একরকম ভাবে অটোমান যে তুর্কি সুলতান, সে অটোমান যে তুর্কি যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে চুয়াফাত, সালায়াত এবং তুসুকি সালায়াত, বিভিন্ন ধরনের যে গ্রন্থ সেই গ্রন্থগুলি প্রকাশিত হয়েছিল বা লেখা হয়েছিল। এবং যে গ্রন্থগুলি সব দিয়ে আমরা তদানীন্তন সময়কালে যে মুঘল সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা বা আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো সম্পর্কে যেমন জানতে পারি, ঠিক একরকম ভাবে অটোমান যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের বিষয়গুলো আমরা জানতে পারি। তাহলে এই 4টে ছিল, বা এছাড়াও ইত্যাদি আরো রয়েছে, যেমন হচ্ছে স্থাপত্য ভাস্কর্যের কথা বলতে পারি, আইনগত দিক দিয়ে বলতে পারি, রাজনৈতিক দিক দিয়ে বলতে পারি, সাম্রাজ্যের দিক দিয়ে বলতে বিভিন্ন ধরনের যে সাদৃশ্যগুলি ছিল সেই সাদৃশ্যগুলি ছিল হচ্ছে অন্যতম প্রধান। এবং এর পরবর্তী যে আমরা যে বিষয়টা এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি যে অটোমান যে তুর্কি সুলতান, সেই অটোমান যে তুর্কি সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সঙ্গে মুঘল যে সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্যের কি কি তোমার হচ্ছে বহিঃসাদৃশ্য রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো কি বহিঃসাদৃশ্য। এবার কি যে দেখা যাচ্ছে আমরা যেটা আলোচনা করলাম এর আগে একটু আগে, সেটা হচ্ছে ছিল কি সাদৃশ্য, অর্থাৎ কোথায় কোথায় মিল রয়েছে মুঘল সাম্রাজ্যের সঙ্গে অটোমান যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের কোথায় কোথায় মিল রয়েছে। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের সঙ্গে কোথায় কোথায় অমিল রয়েছে। এক হচ্ছে সাম্রাজ্যের বিশাল। আমরা জানি মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের মধ্যে
তোমার এই মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব লক্ষ্য করা যায়। দাক্ষিণাত্যে কিছু অংশ দখল করলেও সেখানে দেখা গেছিল যে মাঝে মাঝেই তাদের হাতছাড়া হতো এবং আবার হাতে আসতো। এবং একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে তোমার হচ্ছে দাক্ষিণাত্যের যে তোমার হচ্ছে অথবা দাক্ষিণাত্যের যে যুদ্ধ বা গৃহযুদ্ধ সেখানে ঔরঙ্গজেবকে ধ্বংসের অন্যতম প্রধান কারণ হিসেবে তাদের দেখা হয়। আবার দেখা যাচ্ছে অটোমান সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের থেকেও বড়। বুলগেরিয়া, হাঙ্গেরি এই সমস্ত অটোমান যে সাম্রাজ্য বিশালতা ছিল। 2 নম্বর বলতে পারি কি যে অটোমান সাম্রাজ্যের সঙ্গে যে স্থায়িত্ব, স্থায়িত্বগত দিক আমরা প্রত্যেকে জানি যে মুঘল সাম্রাজ্য তৈরি হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, যে পানিপথের যে যুদ্ধ, প্রথম যুদ্ধ জহির মোহাম্মদ বাবরের নেতৃত্বে, এবং সেটা শেষ হয়েছিল 1858 খ্রিস্টাব্দে অস্তিত্ব লক্ষ্য করা যায়। কিন্তু দেখা যায় যে তোমার অটোমান যে সাম্রাজ্য, সেই অটোমান সাম্রাজ্যে 1299 থেকে প্রায় 1908 সাল পর্যন্ত তার অস্তিত্ব লক্ষ্য করা যায়। এখানে প্রায় 600 তোমার হচ্ছে বছর, এবং এখানে 300 বছর। তাহলে এদের পার্থক্য রয়েছে, অর্থাৎ স্থায়িত্বগত পার্থক্য রয়েছে। এবং হচ্ছে 3 নম্বর কি যে তোমার হচ্ছে শাসকের ধর্মীয় নীতি। আমরা যদি দেখি তাহলে দেখো মুঘল সাম্রাজ্যে শ্রেষ্ঠ যে তোমার শ্রেষ্ঠ সম্রাট তোমার আকবর, তিনি মুসলিম হলেও তিনি চেয়েছিলেন যে তার একটা নিজস্ব যে ধর্মনীতি, যে সুলিকুল, অর্থাৎ একটা যে ধর্মীয় সংস্কারের মাধ্যমে সমগ্র ভারতবর্ষে তার যে আধিপত্য, সেই আধিপত্যটা আরো বেশি বিস্তার করতে। কিন্তু অটোমান তুর্কি সুলতানরা কখনোই ইসলাম ধর্মের সংস্কার বা বিভিন্ন ধরনের যে ধর্মীয় যে নীতি বা যে ধর্মীয় উন্মাদনা, সেই উন্মাদনা কখনোই তোমার হচ্ছে করতে পারেনি বা সেটা করেনি। কেননা তারা মনে করতো যে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম ধর্মের সংস্কারের প্রয়োজন নেই। এই হিসাবে তারা সমগ্র সাম্রাজ্যটা বিস্তার লাভ করেছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় মুঘল সাম্রাজ্য যে শাসকরা ছিল, সেই শাসকরা দেখেছে যে না, বিশেষ করে আকবরের কথা আমরা বলতে পারি যে আকবর তিনি তার যে সুলিকুল যে নীতি, ধর্মীয় নীতি, সেই ধর্মীয় নীতির মাধ্যমে এখানে শাসন ব্যবস্থা আরো বেশি প্রচলন করার চেষ্টা করেছিল। যা তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের সঙ্গে অটোমান যে তুর্কি সুলতান, সেই তুর্কি সুলতানের বা সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের কি কি সাদৃশ্য আছে এবং কি কি বৈসাদৃশ্য রয়েছে এটা তোমরা দেখবে। এবং এটা এবছরের যে তোমাদের যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় আসার মতো যে মুঘল সাম্রাজ্যের সঙ্গে যে অটোমান যে সাম্রাজ্য, সেই অটোমান তুর্কি সাম্রাজ্যের কোথায় কোথায় সাদৃশ্য রয়েছে এবং কোথায় কোথায় বৈসাদৃশ্য রয়েছে, সেই বিষয় নিয়ে তোমরা অবশ্যই আলোচনা করবে। এর পরের ক্লাসে আমরা এই উপরে যে প্রশ্ন বা সেই প্রশ্নের যে ধরন, কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব।